স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় অধ্যায়ে সাধু রীতি যে বিষয়টি রয়েছে সেটা নিয়ে। তোমাদের পৃষ্ঠা নম্বর 37-এ চলে যাও। সেখানে সাধু রীতির খুবই সংক্ষিপ্ত কিছু কথা লেখা রয়েছে। গত ক্লাসে আমরা রেলের পথ এই গল্পটি পড়েছিলাম। তোমাদের এই রেলের পথ গল্পটি সাধু রীতিতে লেখা ছিল এবং এই গল্পটি দেওয়া হয়েছে সাধু রীতি বোঝার জন্য। তো এটা ছিল সাধু রীতির একটা নমুনা মাত্র। সাধু রীতিটা আসলে কি? পৃষ্ঠা নম্বর 37 একটু খেয়াল করে দেখো কি লেখা আছে। সাধু রীতি হলো লিখিত বাংলা ভাষার একটা সেকেলের রূপ। সেকেল বলতে হচ্ছে প্রাচীন বোঝাচ্ছে, মানে অনেক আগের একটা রূপ ছিল বাংলা ভাষায় সাধু রীতি। বর্তমানে কিন্তু আমরা কথা বলি প্রমিত ভাষায়। প্রমিত রীতিতে আমরা লেখালেখির কাজ করি, কথা বলার কাজ করি, অফিসিয়াল বা আনুষ্ঠানিক কাজগুলো করে থাকি, তাই না? কিন্তু একটা সময় সাধু রীতিতে এই কাজগুলো হতো। আচ্ছা, এই রীতিতে কেউ কথা বলতো না, এটি ছিল কেবল লেখার ভাষা। একটা সময় সাধু রীতিতে অফিস আদালতের কাজ হতো, বইপত্রের লেখালেখি, সাহিত্য চর্চা, এই সমস্ত কাজ সাধু রীতিতে হয়ে থাকতো। একসময় লিখিত ভাষার আদর্শ রূপ হিসেবে এটি ব্যবহৃত হতো। আচ্ছা, কোন সময় তোমাদেরকে এই তথ্যটাও দেই। এটা আসলে ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে সাধু রীতিটাকে প্রমিত রূপ বা আদর্শ রূপ হিসেবে গ্রহণ করা হয়েছিল। সেটা হচ্ছে এক সময়ে যে কথাটি রয়েছে, এক সময়টা হচ্ছে ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে। এই রীতিতে সর্বনাম ও ক্রিয়া শব্দের রূপ মুখের ভাষার তুলনায় অপেক্ষাকৃত দীর্ঘ হয়। আচ্ছা, এখানে সর্বনাম ও ক্রিয়া রূপটা কি হয়? একটু দীর্ঘতর হয়। প্রমিত শব্দে যেটা সংক্ষিপ্ত হয়ে আসে। যেমন হচ্ছে আমরা সাধু ভাষায় যদি কয়েকটা সর্বনাম শব্দ বলে থাকি, যেমন হচ্ছে যে তাহাদের, তাহাদিগকে, তাদের, তোমায়, তোমাকে, কেহ। দেখো তাহাদের, এটা কি? তাদের, তাদের হয়ে যাচ্ছে তাহাদের, একটু দীর্ঘ হচ্ছে। এছাড়া তারা শব্দের সাধু রূপটা হচ্ছে তাহারা, তাহারা যেটা সংক্ষিপ্ত হয়ে তারা হচ্ছে। তারপর তোমাদিগকে মানে তোমাদেরকে, সেটাই একটু দীর্ঘ হয়ে যাচ্ছে সাধু ভাষা তোমাদিগকে। তো এইভাবে সর্বনাম রূপটা দীর্ঘ হচ্ছে, ঠিক একইভাবে ক্রিয়া রূপটাও কিন্তু দীর্ঘ হয়। যেমন করিয়াছিল, করেছিল, এটা হচ্ছে সাধু ভাষায় আমরা বলছি করিয়াছিল। খেয়েছিল, এইটার সাধু রূপ হচ্ছে খাইয়াছিল। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি সর্বনাম ও ক্রিয়া রূপটা কি দীর্ঘতর হচ্ছে প্রমিত ভাষার তুলনায়। এইটা সাধু ভাষার একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে 19 ও 20 শতকে প্রচুর সাহিত্যকর্ম এই রীতিতে লেখা হয়েছে। আচ্ছা, 19 শতক ও 20 শতকে এই সাধু রীতিতে প্রচুর সাহিত্যকর্ম রয়েছে। যেমন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই এই যে পথের পাঁচালী, এই উপন্যাসটা কিন্তু সাধু রীতিতে লেখা। 1972 সালে গৃহীত বাংলাদেশের সংবিধানও সাধু রীতিতে রচিত। এটা একটা চমৎকার তথ্য, তোমরা আজকে জানতে পারলে, প্রয়োজনীয় একটা তথ্য, যেটা আমাদের 1972 সালে বাংলাদেশের সংবিধানটি লেখা হয়েছিল সেটা কিন্তু সাধু রীতিতে লেখা হয়েছিল। রেলের পথ গল্পটি সাধু রীতির একটা নমুনা, যেটা আমরা গত ক্লাসে পড়েছি। নিশ্চয়ই তোমরা রেলের পথ গল্পটি খুব সহজেই বুঝতে পেরেছো এবং সাধু রীতিটা আসলে কিরূপ সেটাও তোমরা আজকে নিশ্চয়ই স্পষ্টভাবে বুঝতে পেরেছ। পরবর্তীতে সাধু রীতির যে কোনো গল্প তোমরা এরপর সহজেই বুঝে পড়তে পারবে, কারণ সাধু রীতির বৈশিষ্ট্যগুলো তোমাদের জানা হয়ে গিয়েছে। তাহলে এই ছিল আজকের সাধু রীতির ক্লাসটি। এছাড়া সাধু রীতি নিয়ে তোমাদের মনে যদি আরো কোনো প্রশ্ন জেগে থাকে, আমাদেরকে চাইলেই তোমরা সেসব প্রশ্ন করতে পারো আমাদের ওয়াইস পয়েন্টের ফেসবুক পেজে ইনবক্স করে অথবা ওয়াইস পয়েন্টের ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে। ঠিক আছে, আমরা তোমাদের সেই প্রশ্নের জবাব নিয়ে বা তার সমাধান নিয়ে কোন একটা ক্লাসে হাজির হব। তোমাদের সুবিধার জন্য ওয়াইস পয়েন্ট পেজের ফেসবুক পেজ এবং ফেসবুকে যে গ্রুপটি রয়েছে তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে খুব সহজেই তোমরা আমাদেরকে পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে থাকবো আমরা। সবাই ভালো থাকবে, ওয়াইস পয়েন্টের সাথেই থাকবে। ধন্যবাদ।